এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল রানা। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারি গ্রামে। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন, আর পাশাপাশি উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন। শুরুতে ওনার গ্রামের কিছুটা বর্ণনা না দিলেই নয়। ওনার গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে বড়াল নদী। বড়াল নদী একদম মৃত প্রায় অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এটি নতুন করে খনন করেছে এবং সেটির নাব্যতা বৃদ্ধি করেছে এবং এটি আবার আগের রূপে ফিরে আসতে শুরু করেছে। গ্রামটির পূর্ব দিকে, মানে নদীটার পূর্ব দিকে মূলত এই গ্রামটি রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে নটাবাড়িয়া গ্রাম। নটাবাড়িয়া গ্রামে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেদের বসবাস রয়েছে, আর এই কারণে ওই পাশটাতে শ্মশান ঘাট রয়েছে। নদীটা একদম ছোট, মানে এপাশ ওপাশ পার হওয়াটা খুবই সহজ। যাই হোক, ঘটনাটি মূলত একটি আমের বাগান এবং শ্মশান রিলেটেড। ওই যে শ্মশানটির কথা মাত্র আমি বললাম। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মামার সাথে। তো আর ওনার নানা, মানে শাকিল রানা ভাইয়ের নানা, উনি মূলত বিভিন্ন ধরনের ব্যবসার সাথে নিয়োজিত ছিলেন। স্পেশালি উনি গরুর ব্যবসা করতেন, আর সেই সাথে ওনার আম বাগান ছিল, মানে আমের বাগানের বিজনেস ওনার ছিল। সাধারণত ওনার নানা দিনের বেলা ব্যবসা করতেন, আর রাতের বেলা ওনার যে বাগান, সেই বাগানগুলো পাহারা দিতেন। তো কখনো কখনো ওনার নানার আসতে যদি দেরি হতো, তখন তার ছেলেরা, মানে শাকিল রানা ভাইয়ের মামারা, তারা সেটি দেখাশোনা করতেন। তো এমনই একটি রাতের ঘটনা, যে রাতে ওনার নানা দেরি করে আসছিলেন দেখে ওনার দুই মামা, ওনারা বাগান পাহারা দেওয়ার জন্য চলে যান। ওই বাগানে ছোট একটি ঘর ছিল। ওই ঘরে কিন্তু ওই যে পাটি ছিল, আমরা যেটাকে মাদুর বলি, ম্যাট বলি, ওই যে খেজুর পাতা দিয়ে তৈরি করা এক ধরনের পাটি, ওখানে বিছানা ছিল। তো যখন এই শাকিল রানা ভাইয়ের নানা উনি কাজ শেষে ফিরে আসেন বাড়িতে, তখন রাত প্রায় 11টা বেজে যায়। তো উনি চিন্তা করেন যে যেহেতু তার ছেলেরা গিয়েছে, তো আমি গিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। ঘুমিয়ে গেছে, তাদের সমস্যা নেই, কারণ বাসাটা একদম কাছাকাছি, চলে আসতে পারবে। তো এই শাকিল রানা ভাইয়ের ছোট মামার নাম হলো আরিফুল ইসলাম, আর মেজো মামার নাম হচ্ছে আনোয়ার হোসেন। তো ওনারা ওই দিন ওখানে গিয়েছিলেন ঘুমানোর জন্য। তো ওনার নানা ওখানে গিয়ে দেখেন যে এই মেজো মামা আনোয়ার হোসেন উনি ঘুমিয়ে আছেন, কিন্তু ওনার যে বিছানাটা, মানে যে ওই বিছানা তো গোছানো থাকে, যখন ঘুম থেকে ওঠার পরে ওই বিছানাটা বালিশের সাথে কাঁথা পেঁচিয়ে একপাশে রেখে দেন। তো দেখছেন যে এই আনোয়ার হোসেন উনি শুয়ে আছেন, কিন্তু এই যে আরেক মামা, যে ছোট মামা আরিফুল ইসলাম, উনি বিছানা ছাড়া ওই আনোয়ার হোসেনের পাশে ঘুমিয়ে আছে। তো এদিকে কি হয়, ওই নানা চলে যাওয়ার পর ওইখানে গিয়ে দুজনকে ডেকে তোলে। তো ডাকার পর ঘুম ঘুম চোখে ছোট মামা, যিনি মানে আরিফুল ইসলাম, উনি হেঁটে ওই ছোট ঘরের বাইরে চলে যান। বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে যেন গিয়ে মিলিয়ে যান। এখন যেহেতু দুই ভাই একসাথে এসেছেন, এক ভাই চলে গিয়েছে, এইভাবে হেঁটে চলে গেল ঘুম ঘুম চোখে, কোন দিকে গেল। আর একজন কিন্তু দাঁড়িয়েই আছে তার বাবার সাথে, যিনি মেজো মামা আনোয়ার হোসেন, উনি দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। এখন ওনারা দুইজন কি করে ডাকে যে আরিফ আরিফ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু সে তার মতো হেঁটে চলে যায়। এখন ওদিকে কি হয় যে তার এরকম অস্বাভাবিকভাবে হেঁটে যাওয়া দেখে এই
শাকিল রানা ভাইয়ের নানার মনে কিছুটা সন্দেহ হয়, কি ব্যাপার, ও কি ঠিকঠাক মতো হেঁটে বাড়িতে গেল, এরকম ঘুম ঘুম চোখে আবার এদিক ওদিক চলে গেল কিনা। তখন যেহেতু বাসা খুব কাছাকাছি ছিল, তখন ওনার যে ছেলে এই আনোয়ার হোসেন তাকে বলে, এই চল তো গিয়ে দেখি আবার বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছালো কিনা, তোদেরকে বাড়িতে দিয়ে আবার আমি চলে আসতেছি। তো এই চিন্তা করে ওনার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওই দেখে যে সবাই তো মোটামুটি ওই সময় ঘুমিয়ে গেছে, যেহেতু গ্রামের রাত, তাড়াতাড়ি সকলে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার যেহেতু গিয়েছিলেন বাড়িতে, সবাই গিয়ে ডাকাডাকি করেন সবাইকে। তো বাড়ির সবাই ওঠে, বলে যে আরিফ কি আসছে বাসায়? বলে না তো, আরিফ তো আসে নাই বাসায়। বলে কি বলিস তোরা, আরিফ তোকে তো আমরা মাত্র দেখলাম যে বাড়ির দিকে চলে আসতে। বলে না, আসলে তো ডাকাডাকি করতো। তখন ওই সবাই তাকে খুঁজতে থাকে, আরিফকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকে। তার ডাকাডাকিতে পাশের যারা আত্মীয় স্বজন যারা আছে, যে বাড়িতে যারা থাকে আশেপাশে বাড়িতে, তারাও চলে আসে। কি হয়েছে, যে আরিফকে তো খুঁজে পাচ্ছি না, ও যেন ঘুম ঘুম চোখে কোন দিকে হেঁটে চলে গেছে। এখন সবাই হারিকেন, টর্চ এগুলো নিয়ে আরিফকে ডাকাডাকি করতে থাকে। তো ডাকাডাকি করতে করতে ওই যে নটাবাড়িয়া গ্রামের কাছে যে শ্মশান রয়েছে, ওই শ্মশানের কাছাকাছি যখন চলে গেছে কেউ কেউ, তখন হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটা থেকে আরিফের কান্নার আওয়াজ ভেসে আসে। মানে হু হু করে কান্নাকাটি করে না, মানে কে নাকে নাকে, বা বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে। তখন তো তাদের বয়স বেশি না, মানে কৈশোর কাল আর কি। তো ওরকম কান্নার আওয়াজ ভেসে আসছে। তো এমত অবস্থায় ওই লোকগুলো তাড়াতাড়ি করে এই শাকিল রানা ভাইয়ের নানাকে ডাক দেয়, এদিকে এসো, এদিকে এসো, তোমার ছেলে তো ওই যে শ্মশানের ওই দিক থেকে ওইদিকে বসে আছে, ওইদিকে গিয়ে কান্নাকাটি করছে, যাও তাকে যাই নিয়ে আসো। তো শাকিল রানা ভাইয়ের নানা এবং তার যেই মেজো ছেলে আনোয়ার হোসেন তাকে নিয়ে ওদিকে চলে গেছে। এখন শ্মশানের কাছে গিয়ে কাউকে খুঁজে পায় না, দেখে একদম শুনশান নীরবতা, কেউ নাই সেখানে, এবং ওখানে কান্নাকাটির আওয়াজও নাই। তো কি ব্যাপার, কি হইলো, কান্নাকাটির আওয়াজ নাই, মনে হয় কেউ ভুল শুনেছে। তাই তারা আবার বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে চলে আসার পর ওই লোকদেরকে বলে যে, এই তোমরা কি শুনলা, ওখানে গিয়ে তো কোনো আওয়াজ, মানে তোমরা যে আওয়াজের কথা বললাম আমাকে, আমি তো গিয়ে কাউকে খুঁজে পেলাম, আমার ছেলে তো এখানে নাই। তখন বলে না, আমরা ঠিক শুনেছি। এই কথা বলতে না বলতে আবার সকলে ওই কান্নার আওয়াজ শোনে, ঠিক ওই শ্মশানের দিক থেকে ভেসে আসে, যেহেতু খুব কাছাকাছি ছিল মানে ওই শ্মশানটা, এই কারণে। আর রাতের বেলা তো শুনশান নীরবতা, এই কারণে ওই শব্দটা খুব সহজেই ভেসে এসেছিল। এখন তখন মানে নানা তো শুনেছে যে তার ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ। তখন তিনি বলেন, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, ওই দিক থেকে তো আওয়াজ আমি এখনো শুনতে পাচ্ছি, তো যাই দেখি। আবার তার ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে ওইদিকে যায়। তো যখনই আবার শ্মশানের কাছে গিয়েছেন, দেখেছেন না, আওয়াজ বন্ধ, কোনো আওয়াজ নেই, একদম শুনশান নীরবতা, ঠিক আগের মতোই। ওনারা বলেন, কি ব্যাপার, আমরা কি সবাই একসাথে ভুল শুনলাম? ওনারা আবার ফেরত আসেন বাড়িতে। বাড়িতে ফেরত আসার পর আবার ওই কান্নার আওয়াজ ভেসে আসছে, যে তার ছেলের কান্নার আওয়াজ। তার ছেলের কান্নার আওয়াজ তো উনি বুঝতে পারেন, তার ছেলে যখন কাঁদতো কি ধরনের, মানে এক একজনের কান্নার ধরন এক এক রকম, এক একজনের কান্নার শব্দ এক এক রকম। তো তার ছেলের কান্নার আওয়াজ কিন্তু বাড়ির সবাই চেনে, তার বাবাও চেনে। তার বাবা বলে যে এই তাই তো, আবার কান্নাকাটি করছে, দেখি যাই তো। আবার যায়, আবার দেখে কেউ নাই, মানে যখনই শ্মশানের কাছে যায় কান্না বন্ধ, কেউ নাই। এইভাবে 3 থেকে 4 বার একই ঘটনা ঘটে। ওনারা বুঝতে পারছিলেন না যে আসলে কি হচ্ছে। এর পরে যেটা হয় সেটা হলো যে ওই শাকিল রানা ভাইয়ের যে নানা বাড়ি, ওইখানে কিন্তু ওনাদের 3টা ঘর আর একটা দোকান ঘর রয়েছে। তো দোকান ঘর রয়েছে, তো কি মনে করে ওই নানা বলে, আচ্ছা দোকান ঘরটা তো মনে হচ্ছে ভেতর থেকে লাগানো, এই খুলতো দেখি দোকান ঘরটা। তো দোকান ঘরে আর একটা দরজা ছিল, দরজা খুলে দেখে যে এই আরিফুল ইসলাম মামা, যিনি মানে ছোট মামা, তিনি দিব্যি ওইখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এবং ওনাকে দেখে মনে হচ্ছে উনি গভীর ঘুমে বিভোর, এবং সুন্দর করে বিছানা পরিপাটি করে উনি ঘুমায় আছেন সেখানে, মানে শুয়ে আছেন। তো তাকে ডেকে তোলা হয়, অনেকক্ষণ ডাকাডাকি করার পর সে ওঠে। সে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তো নানা খুব রাগারাগি করেন, হেই তুমি এইভাবে হাঁটাহাঁটি করে চলে আসলা, আর এসে দোকান ঘরের মধ্যে শুয়ে আসো, তারপর আবার শ্মশানের দিক থেকে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়।
তো তুমি যে ঘরে যায় ঘুমাবো না? তো সে তো ঘোর কাটতে না কাটতেই মানে এই ধরনের কথাবার্তা সে খুবই অবাক হয়। সে বলে যে কই না তো, আমি তো অনেক আগে থেকেই দোকানের মধ্যে ঘুমায় আছি। তখন তো নানার আরো রাগ হয় যে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা সবাই হয়রান, শ্মশানের ওদিকে তোমার কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, আর তুমি নাকি এখানে ঘুমায় আছো। সে বলে না, আমি তো এখানেই ঘুমায় আছি। তাহলে তুমি এখানে কিভাবে মানে ঘুমাইলা? বলে আমি তো বড় আপার সাথে মামাদের বাড়িতে টিভি দেখতে গেছিলাম। তখন মানে শাকিল রানা ভাইয়ের যেই মা, উনি হলো ওনাদের বড় বোন আর কি, মানে বড় আপার সাথে ওই সময় কিন্তু ওনাদের মামার বাড়িতেই ওই গ্রামে শুধু টেলিভিশন ছিল। ওই সময় তো আজকের মধ্যে এরকম চ্যানেল ছিল না, তখন বিটিভি হতো, বিটিভিতে ওই নাটক হতো। তো রাতের বেলা ওইটা দেখে মানে আবার চলে এসে এই দোকান ঘরে শুয়ে পড়েছিলেন, ঘরে আর ঘুমান নেই। এটা শুনে তো তার বাবা মানে শাকিল রানা ভাইয়ের নানা তো খুবই রাগ করেন যে এটাকে কোনো কথা হইলো? আমি নিজে তোমাকে ডাকলাম, তুমি উঠে হেঁটে চলে গেলা, এখন বলতেছো তুমি টেলিভিশন দেখতে গেছিলা তোমার মামাদের বাড়িতে। তখন মানে বিষয়টা খুব অবাক হয় মানে সবাই, যে কি ব্যাপার, ও এক কথা বলে কিন্তু ওর ঘুম দেখে তো মনে হচ্ছে যে ও অনেক আগে মানে গভীর ঘুমে বিভোর, মানে অনেক আগে থেকে সে ঘুমায় আছে, এরকম কেন হচ্ছে? তখন কি হয়, এই শাকিল রানা ভাইয়ের যিনি মা, সেও কিন্তু ঘুমাইছিল, তাকে ডেকে তোলা হয়। মানে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠলে উনি আবার গভীর ঘুমে ওই দিন বিভোর ছিলেন, মানে বাড়ির অন্য সদস্যরা উঠে গেছে কিন্তু উনি ঘুমাচ্ছেন। তো এটাই একটা অদ্ভুত ব্যাপার। তো তাকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে উঠানো হয়। উনি তো মানে এমন ঘুম উনি দিয়েছেন, মানে বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, ওনার কোনো হুঁশই নেই। তখন বলে যে আচ্ছা, এই যে আরিফ কি তোমার সাথে টেলিভিশন দেখতে গেছিল তোমাদের মামাদের বাসায়? বলে হ্যাঁ, ও আর আমি তো একসাথে গেছি, আবার একসাথে ফিরে আসছি, আমি তো ঘুমাই গেছি, ও সম্ভবত দোকান ঘরে ঘুমাই গেছে, এরপরে তো আর কিছু জানি না, কেন কি হয়েছে? তখন ওই যে আনোয়ার হোসেন মামাজি, হ্যাঁ, তিনি মেজো মামা শাকিল রানা ভাই, উনি বলেন যে আমি তো একা একাই ওই আম বাগানে গেছিলাম, আম বাগানে গিয়ে আমি তো একাই ঘুমাইছিলাম, কখন যে ওই আরিফ ভাই এসে আমার পাশে ঘুমাইছে আমি তো বলতে পারি না। তার মানে হচ্ছে যে এই যে আনোয়ার হোসেন যিনি, উনি যখন ওই বাগান পাহারা দিতে যাওয়ার জন্য গিয়েছিলেন তখন উনি একাই ছিলেন, ওনার সাথে কেউ ছিল না। আর নানা গিয়ে ওই ঘরে আনোয়ার হোসেন মামাকে মোটামুটি পরিপাটি বিছানায় ঘুমন্ত দেখলেও উনি দেখেছেন পাশে একজন শুয়ে আছে, তারই মেজো ছেলে আরিফ, সে এলোমেলো অবস্থায় শুয়ে আছে, মানে বিছানা করে না, এমনি পাশে শুয়ে আছে। এবং তাকে ডাকার পরপরই সে উঠে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। তাহলে এই যে আনোয়ার হোসেনের পাশে যিনি ঘুমিয়েছিলেন তিনি আসলে কে ছিলেন? কারণ আরিফ তো দোকান ঘরে এসে শুয়ে পড়েছে এবং সেটা সাক্ষ্য দিয়েছে তারই বড় বোন। এবং শ্মশানের ওই দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল আরিফের, এটি আসলে কে ছিল? প্রিয় লিসেনার্স, এই প্রশ্নটি শাকিল রানা ভাই আমাদেরকে করেছেন, আসলে কি হতে পারে? তো কি হতে পারে এটা আমরা সকলেই বুঝতে পারছি, এটি নিশ্চয়ই কোনো দুষ্ট জিনের কাজ। ওই জিনটি ওই রাতে আনোয়ার হোসেন মামাকে ক্ষতি করার জন্য সেখানে গেলেও সে কোনো ক্ষতি করতে পারেনি। যখন তার নানা চলে এসেছিল তখন সে ওখান থেকে চলে যায় এবং তারপরে ওই শ্মশানের দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল সেটি হয়তো বা ওই দুষ্ট জিনটি করছিল। কিন্তু ওই নানা মানে শাকিল রানা ভাইয়ের নানা বারবার মানে লোক সাথে নিয়ে যাওয়ার কারণে ওনার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সাথে আরো লোক ছিল। এবং যখন ফিরে আসছিল আবারও কান্নাকাটি করছে, যাতে করে হয়তোবা কেউ একা যায় কিনা সেই শ্মশানে গেলে ক্ষতি করত। বারবার এই ধরনের ঘটনা ঘটার পরেও যেহেতু কোনো ক্ষতি ওই জিন করতে পারেনি, এই জন্য পরবর্তী ৩-৪ বারের পরে আর কোনো সমস্যা হয়নি বা তারপর আর কান্নাকাটির আওয়াজ আসেনি। এবং যেহেতু দোকান ঘরের মধ্যেই আরিফ মামাকে পাওয়া গিয়েছিল, তো এটি জিনেদের এক ধরনের মায়াজাল। এ ধরনের মায়াজাল ওরা সৃষ্টি করে। যদি আনোয়ার হোসেন মামা ঘুম থেকে মানে তাকে ডাকা না হতো এবং সারা রাত যদি ওই দুষ্টু জিনের পাশে উনি ঘুমিয়ে থাকতেন, হতে পারে ঘুমের ঘোরে আনোয়ার হোসেন মামাকে খুব বড় একটি ক্ষতি করে ফেলতে পারত। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো
যে যখন শুরুর দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু ওই আনোয়ার হোসেন মামা এবং তার বাবা মানে শাকিল রানা ভাইয়ের নানা, তারা কিন্তু অনেক ডাকাডাকি করেছে এবং ওই নটাবাড়িয়া গ্রামে কিন্তু ওনার বন্ধুরা ছিল, বন্ধুদের বাড়ি ছিল, সেই বন্ধুদের বাড়িতে মাঝে মাঝে রাত্রে ঘুমাতে যেত, সেখানেও খোঁজ করেছিল। তো ওই বন্ধুরাও খুঁজতে বের হয়েছিল, মানে সবাই মিলে খুঁজেছিল। আর তখনই মূলত শ্মশানের কাছে ওই আওয়াজ পাওয়া গিয়েছিল। তো যাই হোক, এখানে শ্মশানের কাছে যাওয়ার পরও নানার ক্ষতি হয়নি। এর পিছনে আরো একটা কারণ হলো, নানা কিন্তু ওই সময়ে 1 টাকা 2 টাকার প্যাকেট ছিল বিড়ির প্যাকেট, উনি আবার বিড়ি খেতেন। তো উনি যেহেতু শ্মশানের দিকে যাচ্ছিলেন, তো উনি আবার কি মনে করে, মানে আনমনেই, উনি যে ভয়ের কোনো কিছু ওই চিন্তা করে করেননি, উনি আবার বিড়ি খেতে খেতে গিয়েছিলেন। হয়তোবা ওই কারণে নানাকে এবং আনোয়ার হোসেন মামাকে শ্মশানে কেউ ক্ষতি করতে পারেনি, এটাও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটি ঘটে 2016 সালে, যখন আমি এই মসজিদের নতুন নিযুক্ত হই। নতুন একটা মসজিদে এসে সেখানকার দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছিল আমার। যাই হোক, এবার চলে যাই মূল ঘটনায়। প্রথম 4-5 দিন খুব স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। আমি নিয়মিত মসজিদে যেতাম নামাজ পড়াতে, কিন্তু তারপর একদিন আমার সাথে ঘটল অলৌকিক একটা ঘটনা। সেদিন ফজরের আজান দিলে আমি সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম মসজিদের সামনের গেট থেকে একজন বৃদ্ধ লোক আমাকে হাত ইশারা করে ডাক দিচ্ছে। মনে হলো তার বয়স আনুমানিক 75 থেকে 80 বছর এমন। আমি সবসময় মসজিদে ঢুকি পেছনের গেট থেকে, কারণ আমার বাসা মসজিদের পেছন দিকটাতে। যাই হোক, আমি সেই বৃদ্ধ ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে তাকে সালাম দিলাম। উনিও সালামের উত্তর দিলেন। এরপর বৃদ্ধ আমাকে বললেন, আপনি তো এই মসজিদের নতুন ইমাম, তাই না? আমি বললাম, জি, আমি এই মসজিদের নতুন ইমাম। এরপর আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নামাজ আদায় করতে এসেছেন? বৃদ্ধ বলতো, আমি এক সময় এই মসজিদে নিয়মিত মুসল্লি ছিলাম। 5 ওয়াক্ত নামাজে আমি এই মসজিদে আদায় করতাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোথায় নামাজ আদায় করেন? উত্তরে বৃদ্ধ কিছু না বলে আমার নাম জিজ্ঞেস করল। আমি কিছুটা অবাক হয়ে নিজের নাম বললাম এবং তার নামটাও জিজ্ঞেস করলাম। বৃদ্ধ বলল, আমার নাম আয়ুব শিকদার। এরপর আমি বৃদ্ধকে বললাম, চলুন একসাথে মসজিদে নামাজ আদায় করি। বৃদ্ধ বলল, আপনি যান, আমি একটু পরে আসছি। আমি তখন বৃদ্ধকে বিদায় জানিয়ে মসজিদে চলে আসি। মসজিদে আসার পর মুয়াজ্জিন আমাকে বলল, হুজুর, আপনি ওখানে একা একা কার সাথে কথা বললেন? আপনাকে দেখলাম গেটের পাশে দাঁড়িয়ে একা একা কথা বলছিলেন। আপনার কোনো সমস্যা আছে? আমি তখন মুয়াজ্জিনের কথা শুনে হতভম্ব হয়ে যাই। মুয়াজ্জিনকে বললাম, কি বলছো? আমি তো আয়ুব শিকদার সাহেবের সাথে কথা বলছিলাম। মুয়াজ্জিন বলল, আয়ুব শিকদার সাহেব তো 3 মাস আগেই ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আপনি তার সাথে কিভাবে কথা বললেন, আর আপনি তাকে চেনেন কিভাবে? মুয়াজ্জিনের বক্তব্য শুনে আমার যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আমি তখন মুয়াজ্জিনকে বললাম, আমি সত্যি তার সাথে কথা বলছিলাম তখন। এটা কিভাবে সম্ভব? মারা গিয়ে তিনি আবার কিভাবে ফিরে আসতে পারেন? যাই হোক, এরপর মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি আয়ুব শিকদার খুবই ভালো এবং প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন। তিনি নাকি অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন এক সময়, কিন্তু তার যে সন্তানরা ছিল তারা কেউই তাকে বাবা হিসেবে সম্মান দিতে পারেনি। তার 2 ছেলে এবং 3 মেয়ে সবাই খুব উচ্চশিক্ষিত এবং ভালো ভালো চাকরিও করে, কিন্তু তারা কেউই তার বাবার সেবা করেনি। তার অনেক আগে থেকেই রোগ ছিল এবং শেষ বয়সে এসে উনি নিঃসঙ্গতার কারণে একাকী দিন পার করতেন। এমনকি উনি মারা যাওয়ার পর তার সন্তানেরা শুধু নিয়ম রক্ষার্থে গ্রামে এসে তার জানাজায় অংশগ্রহণ করেছিল। কারোর ভেতরে বিন্দু মাত্র সহানুভূতি কাজ করেনি। মুয়াজ্জিন বলল, এই মসজিদ ছিল তার প্রিয় জায়গার মধ্যে একটা। হয়তো তার মৃত্যুর পরেও সে এই মসজিদের মায়া ভুলতে পারেনি। এই বিস্তারিত ঘটনা শোনার পরে আমি ঘটনাটা বিশ্বাস করি
তার আগে আমি এটা বিশ্বাস করতে চাইনি, কারণ মৃত্যুর পর মানুষ ফিরে আসে না। একজন ইমাম হয়ে এই ধরনের ঘটনা বিশ্বাস করা ঠিক না, কিন্তু নিজের সাথে যা না ঘটলে কোনোদিনও আমি বিশ্বাস করতাম না। ভাই, এটি ছিল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি শতভাগ সত্য। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি সৌরভ, 10ম শ্রেণীর ছাত্র। আমি থাকি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায়। ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে। ঘটনাটি আন্টির মুখ থেকে শোনা। এটি একেবারে সত্য ঘটনা। কিছু কারণে আমি তার ও আন্টির নাম বলছি না, অর্থাৎ আঙ্কেল এবং আন্টির নাম বলছি না। এবার ঘটনায় আসা যাক। তখন আমরা থাকতাম বিল্ডিং এর বাসায়, আর তারা সেই বিল্ডিং এর সাথে একটা টিন শেড বাসায় থাকতেন। আমাদের বাসার সামনে তখন মাঝারি সাইজের একটা বট গাছ ছিল, এবং তাদের টিন শেড বাসার পশ্চিম পাশে ছিল একটা পুরনো বড়ই গাছ। প্রচলিত আছে যে বট গাছে নাকি খারাপ কিছু বাস করতো, অর্থাৎ সেই বট গাছটায় কোনো খারাপ কিছু ছিল বলে প্রচলিত ছিল। একদিন তার প্রমাণও পাওয়া যায়। একদিন বাড়িওয়ালার ভাগ্নে সন্ধ্যার সময় সেই জায়গায় ময়লা ফেলতে গেলে সে দেখতে পায় তার পাশ দিয়ে কেউ যেন এইমাত্র লাফ দিল। এটা বোঝার পরে তৎক্ষণাৎ সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তা ঠিক কয়েক মাস পর সেই আঙ্কেল আন্টি টিন শেড বাসাটি ভাড়া নেয়। তাদের 3টি মেয়ে ছিল। ছোট মেয়েটির বয়স ছিল 1 বছর। তারা সেখানে বেশ স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু অনেক বছর পর যখন তারা ওই বাসা ছেড়ে চলে যাবে, ঠিক তখন আর কিছু স্বাভাবিক ছিল না। একদিন আঙ্কেলের সাথে বাড়িওয়ালার ঝামেলা বাঁধে বড়ই গাছটা নিয়ে। মূলত বড়ই পাড়া নিয়ে ঝামেলা হয়। এই ঝামেলার পরে আঙ্কেল আন্টি ঠিক করেন যে তারা এই বাসা ছেড়ে চলে যাবেন। আঙ্কেল ঠিক করেন তিনি ওই বড়ই গাছটি কেটে ফেলবেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে একজন নারী তাকে বলছে, কোনো মতেই তুই ওই গাছটি কাটবি না, যদি তুই কাটিস তাহলে তোর ফল ভালো হবে না। পরদিন সকালে আঙ্কেল ওসব স্বপ্নের তোয়াক্কা না করে ওই গাছটি কেটে ফেলেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্নে দেখেন সেই নারী এক পরীর বেশে আবার দেখা দিয়েছে। এবার সে রাগান্বিত হয়ে বলছে, তুই কাজটা ঠিক করলি না, আমি তোর ছোট মেয়েকে আমাদের সাথে নিয়ে যাব। এবার সে আঙ্কেল তেমন পাত্তা দিলেন না, কারণ তিনি এসব বিশ্বাস করতেন না। তারপর থেকে শুরু হয় আসল ঘটনা। আঙ্কেলের আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। প্রতিদিন রাতে ঘুমানোর পরে সকালে আঙ্কেলকে আর বিছানায় পাওয়াই যেত না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে খাটের নিচে পাওয়া যেত। আবার একদিন রাতের খাওয়ার পরে আঙ্কেল তার রুমে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আঙ্কেলের পিঠে অনেক দাগ দেখা যেত সেই সময়টাতে। এছাড়াও আঙ্কেল তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অর্থাৎ ঘটনাগুলো ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি তার বউকে মারধর করা, বিশেষত সেই ছোট মেয়েকে নিয়ে তিনি মাঝে মধ্যে কোথাও যেন চলে যেতেন। অর্থাৎ তার ছোট মেয়ে স্বপ্নে যাকে নিয়ে যাওয়ার কথা বলছিল কোনো অসদিদি। এসব কর্মকাণ্ড দেখে আন্টি একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। হুজুর তাকে বলে যে বড়ই গাছে যে মহিলা জিনটি থাকতো সেটি অনেক দূর থেকে এখানে থাকতে এসেছিল এবং গাছটি কাটার ফলে তার থাকার জায়গার বিঘ্ন ঘটেছে। সে ভালো পরী বা ভালো মহিলা জিন। হুজুর এবার পরীটাকে ডেকে এনে বলে, তুই এখান থেকে দূরে চলে যা। ও তা না বুঝে গাছটি কেটে ফেলেছে। পরীটা বলে, যদি আমাকে ছাড়তে বাধ্য করা হয় তাহলে আমি তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যাব, আর থাকলে আমি তাদের সাথেই থাকব। এসব ঘটনার পরে আন্টির ওই বাসাটা ছেড়ে দেন। নতুন বাসায় যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা, যেমন হঠাৎ করে পানির কল চালু হওয়া, লাইটের সুইচ অন অফ হওয়া, ঘরের কারো হাঁটার আওয়াজ। তার কয়েকদিন এসব ঠিক হয়, এর কিছুদিন পরে হয়তো এসব ঠিক হয়।
আল্লাহর রহমতে তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু আঙ্কেলের সাথে যে সেই পরীটি এখনো আছে, এটা